আজ আমি আলোচনা করব জয় গোস্বামী রচিত একাদশ শ্রেণীর একটি উল্লেখযোগ্য কবিতা। কবিতার নাম নুন। কবিতার উৎস ভূতুম ভগবান। নুন কবিতাটি সমাজবীক্ষণের শ্রেষ্ঠ ফসল। কবিতার ছত্রে ছত্রে নিপীড়িত মানুষের ক্ষয়িষ্ণু জীবনের ছবি বাঁক মূর্তি লাভ করেছে। এখন আমি কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা করব। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। কবিতার অর্থে আমরা হলো বাপ বেটা, কিন্তু ব্যাপকতর অর্থে শ্রমজীবী মানুষকে বোঝানো হয়েছে। যে জীবন চাওয়া পাওয়ার সীমিত বৃত্তে আবদ্ধ, সে জীবনের শূন্যতাও এক প্রকার আনন্দ। আকাঙ্ক্ষাই মানুষকে অসুখী করে। বেশি আশা করে পাওয়া সম্ভব নয়, তাই তারা অল্পেতেই খুশি। এভাবে ন্যূনতম চাওয়া পাওয়ার বৃত্তে সীমাবদ্ধ এক নিরন্ন পরিবারের ছবি স্পষ্ট হয়ে ওঠে। সামান্য রোজগারে ভালো থাকার স্বপ্ন দেখা দুঃস্বপ্ন, তাই তাদেরকে সাধারণ ভাত কাপড়ে দিন চালাতে চলে যায় দিন আমাদের অশোকে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে। গঞ্জিকা কথার অর্থ গাজা। ব্যাখ্যা: চিত্তহীন মানুষ বনাম বিত্তহীন মানুষের চিরন্তন সংগ্রাম সমাজের গভীরে প্রথিত। না পাওয়ার বেদনা অপেক্ষা না চাওয়ার পরিতৃপ্তই একদল মানুষকে সমাজের মূল দ্বন্দ্ব থেকে দূরে সরিয়ে রেখেছে। এই সকল নিরন্ন মানুষগুলি তাদের মৌলিক দাবি সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তা সত্ত্বেও তারা সরাসরি লড়াইয়ে না গিয়ে নিজেদের দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে কম প্রাপ্তি ও আশা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু শরীর যেহেতু ব্যাধির আশ্রয়, তাই তারা অসুস্থ হয়ে পড়লে রোগ মুক্তি ঘটাতে ধার দেনা করতে বাধ্য হয়। সংসারের এই অভাব অনটন ভুলে থাকতে তারা গাজায় টান দেয়। তখন নেশার ঘরে বাপ বেটা দুভাই হয়ে যায়। বাপ বেটা দুই ভাই বাক্যটি আবার গ্রাম বাংলার প্রবাদ বাক্য। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কবির এই ঘোষণা দারিদ্রতাকে আরও স্পষ্ট করে তোলে। খেটে খাওয়া মানুষের সংসারে সব দিন বাজার করার মতো অর্থ থাকে না, আর যেদিন হাতে টাকা আসে সেদিন বাজার হয় মাত্রা ছাড়া, মানে বেহিসাবি। অর্থাৎ বিলাসিতার স্বপ্ন তাদের ঘাড়ে চাপে, তাই ব্যঙ্গ করে বলা হয়েছে মাত্রা ছাড়া। খিদের নির্মম জ্বালা যন্ত্রণার মাঝে নবাব বাহাদুরের মতো গোলাপ চারা লাগানোর বিলাসিতার স্বপ্ন অদ্ভুত এক পরিহাস, মানে ঠাট্টা। এখানে গোলাপ চারা হলো গোপন স্বপ্নবিলাস এবং সৌন্দর্যের প্রতীক। বলাই বাহুল্য, শুধু ধনী নয়, নিম্নবিত্ত মানুষের মধ্যেও থাকে এই সৌন্দর্য প্রিয়তা ও স্বপ্নবিলাস। কিন্তু পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। নিম্নবিত্ত মানুষের জীবনে অন্ন সংস্থান হলো প্রধান সমস্যা, তাই এদের সমগ্র দিনের সিংহভাগ সময় অতিবাহিত হয় অন্ন সংগ্রহের তাগিদে। তবে জীবনে ব্যথা বেদনা যতই মাত্রাহীন হোক না কেন, এদের জীবন ও মন থেকে সৌন্দর্যবোধ তথা শৌখিনতা কখনোই মুছে যায় না। অর্থাৎ তাদের জীবনের বিন্দে স্বপ্নের গোলাপ পাপড়ি মেলতে চায়, কিন্তু সফল হয় না সেই স্বপ্ন। দাহ এবং দহনে ঝলসে যায় স্বপ্নের মুকুল, কারণ গোলাপ চারা রোপণের জন্য উপযুক্ত জায়গার অভাব। সর্বোপরি চারা রোপণ করলেও তা পরিচর্যা করার সময় থাকে না তাদের। কাজেই ফুল হওয়ার ব্যাপারটা তো ভবিষ্যতের ব্যাপার। যাদের বর্তমান সময়টাই অনিশ্চিত, তাদের তো ভবিষ্যতের কথাই ওঠে না। তাই প্রত্যাশা আর না পাওয়ার বেদনা ভুলে থাকতে তারা গঞ্জিকায় টান দেয়। অন্যভাবে বলা যায়, তাদের ক্ষণিক স্বপ্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষণস্থায়ী করে রেখে যেতে চায়, কিন্তু বর্তমান জীবনের টানাপোড়েন তাদের ভবিষ্যতের স্বপ্নকে ভেঙে খান খান করে দেয়। তাই সকল দুঃখ ভুলে থাকতে তারা গঞ্জিকায় টান দেয়। দুবেলা দুমুঠো ভাত আর একটু নুন হলে শ্রমজীবী মানুষের জীবন চলে যায়। এই ভাত ও নুনটুকু জোগাড় করতে গিয়ে দুঃখ জ্বালা যন্ত্রণা এলে তা ভুলে থাকতে তারা গঞ্জিকায় টান দেয়। এই সাময়িক সুখের মধ্যে ডুবে গিয়ে তারা খুঁজে পেতে চায় জীবনের মায়াবী স্বাদ। এর থেকে বেশি আর কিছুই তারা চায় না, কারণ তাদের সেই চাওয়া এই সমাজের কাছে অর্থহীন। তাই নিম্নবিত্ত মানুষ একটু নুন ভাত খেয়ে হেসে খেলে কষ্ট করে খুশি মনে বেঁচে থাকতে চায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ভাতে। এক নিরন্ন হাড় হাবাতে পরিবারের সদস্য কবি। নিম্নবিত্তের অসহনীয় সংকট কবির জীবন জগৎকে করে তুলেছে বড়ই বিদীর্ণ। কারণ গরিবের সংসারে দিন আনা দিন খাওয়া, আয় না হলে বাড়িতে হাঁড়ি চড়ে না। তাই সাধারণ ভাত কাপড়ে
দিন চলে গেলেও মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায় প্রাত্যহিক জীবনের চাকা। এই সময় কবি হারিয়ে ফেলেন জীবন শৃঙ্খলার স্বাভাবিক নিয়ম। তাই ভবঘুরের মতো সারাদিন ঘুরে গভীর রাতে বাড়ি ফিরে খেতে বসে ঠান্ডা ভাতে নুন না পেয়ে মাথায় তার রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। আমি রাগের মাথায় চড়ি, এর মধ্য দিয়ে কবি আসলে রাগ বা ক্রোধের প্রচণ্ডতাকে বুঝিয়েছেন। জীবনে অভাব, দুঃখ, দারিদ্র্য প্রভৃতি রাগ নামক রিপুর বারবারন্তের প্রধান কারণ। অসচ্ছলতা থাকলেও নুন ভাতের ন্যূনতম প্রয়োজন মেটাতে না পেরেই বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া তোলপাড় করে তোলে। এখানে জীবনের অপ্রাপ্তির বেদনা যেন বিদ্রোহের রূপ ধারণ করে। তাই তারা তখন তীব্র চিৎকার চেঁচামেচিতে সমগ্র সমাজকে তাদের দারিদ্র্যজনিত বেদনার শরিক করে তুলতে চায়। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এখানে সামান্য লোক বলতে কবি দিন আনা দিন খাওয়া নিম্নবিত্ত পরিবারের মানুষকে ইঙ্গিত করেছেন। সংসারে খেটে খাওয়া মানুষকে নিয়ে কেউ ভাবে না। যেহেতু তারা অতি সাধারণ, সেই তো তাদের চিৎকার চেঁচামেচিতে কারো কিছু আসেও যায় না। সমাজের উঁচুতলার মানুষের কাছে খেটে খাওয়া মানুষের চিৎকার আর্তনাদ ছাড়া আর কিছুই না। আসলে ঘুমধরা পঙ্কিল সমাজ তাদের শ্রমের মূল্য দেয় না। শুধু তাই নয়, অবজ্ঞার দৃষ্টিতে সমাজের মূল স্রোত থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখে। কিন্তু তাদেরও খিদে আছে স্বাদ, স্বপ্ন এবং অধিকার। তাই কবিতার শেষ চরণে তাদের দাবি বা অধিকার বলিষ্ঠ হয়ে উঠেছে, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই দাবি মনে করিয়ে দেয় যে মধ্যযুগের রচয়িতা রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কথা, যেখানে ঈশ্বরী পাটনি প্রার্থনা করেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজ আধুনিক যুগে এসেও সেই প্রার্থনা দাবিতে পরিণত হয়েছে। পেটের আগুন নেভাতে তাও আবার দুধ ভাত নয়, সামান্য লবণ ভাত। বলা বাহুল্য, সবসময় এই লবণ ভাতও খেটে খাওয়া মানুষের জীবনে জোটে না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কাদের কাছে কাদের এই দাবি? লাইনটির তাৎপর্য লেখো। উত্তর, আধুনিক বাস্তববাদী কবি জয় গোস্বামী রচিত ভূতুম ভগবান কাব্যগ্রন্থের অন্তর্গত নুন কবিতার উদ্ধৃতাংশে সমাজের উচ্চবিত্ত, বিশিষ্ট, আত্মদম্ভী শাসক ও শোষকের কাছে সমাজের নিম্নবিত্ত, শ্রমজীবী, দারিদ্র বঞ্চিত মানুষের দাবি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। সংসারে যারা বঞ্চিত, দারিদ্র্যে জর্জরিত, তাদের বেদনার কথা কবি জয় গোস্বামীর কলমের মুখে পেয়েছে ভাষা। নুন কবিতাটি খেটে খাওয়া মানুষের এক অনবদ্য দলিল। এই কবিতার ছত্রে ছত্রে খেটে খাওয়া মানুষের অসহায়তা মিশে আছে কবির অনুভূতির রঙে। কবিতার সূচনাতেই তাদের দারিদ্রতার ছবি ধরা পড়েছে এভাবে, আমরা তল্পে খুশি কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। শ্রমজীবী মানুষ সারাদিন পরিশ্রমের পর যে পারিশ্রমিক পায় তাতে তাদের প্রতিদিনের সংসারের সমস্যার সমাধান হয় না। তাই দেখা যায় বেশিরভাগ দিন বাজার করার অর্থ তাদের হাতে থাকে না। তবে মাঝে মাঝে অর্থাগম ঘটলেও তারা বেহিসাবি হয়ে যায়। কবিতার ভাষায়, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। প্রকৃত অর্থে খেটে খাওয়া মানুষ দুঃখে থাকার জন্যই হয়তো পৃথিবীতে এসেছে। সুখ তাদের কাছে বা তাদের জীবনে ক্ষণস্থায়ী। দিবারাত্রির কঠোর পরিশ্রমের পর জীবনযুদ্ধে বেশিরভাগ সময় এদের জীবনে নুন জোটে না। তাই কবি লিখেছেন, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এই অবস্থায় তাদের ঠান্ডা মাথায় রাগ চড়ে যায়। তাদের এই রাগ সমাজের উঁচুতলার মানুষের উপর, যারা অসাম্যে সমাজ গড়ে তোলে। এই অবস্থায় তারা চিৎকার চেঁচামেচি করে সারা পাড়া মাথায় করে তোলে। তাই কবি লিখেছেন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। কিন্তু তাদের এই চিৎকার উচ্চতলার মানুষের কাছে আর্তনাদ ছাড়া আর কিছুই নয়। তবু বাঁচার ইচ্ছা তাদের প্রতিবাদী করে তোলে। কবিতার ভাষায়, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।